কারণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং দেশে যাই ঘটছে সেটা স্লোগান দিয়ে তারেক রহমানকে জানিয়ে দেওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই ফ্যাশন চালু করেছে বিএনপি নিজেরা। তারা প্রথমেই বলেছিল যে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ে বিপ্লবের আপনি নয়নমণি বা কিছু একটা, আমাদের বিএনপির নয়নমণি যিনি ছিলেন নয়ন, তিনি এই স্লোগানটা প্রথমে দিয়েছিলেন। তো তারেক রহমান নিজেই যে মাস্টার মাইন্ড উনি নিজেই জানতেন না, এটা নয়নের মাধ্যমে জেনেছেন। কিন্তু পরবর্তীতে তারেক রহমানকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য অনেকগুলো আয়োজন আমাদের চোখে পড়েছে। নাম্বার 1 হচ্ছে 32 নম্বরে গিয়ে এই বিএনপি যুবদল যখন এই বছর তাণ্ডব করলো, ডিজে পার্টি করলো, এবং সেই ডিজে পার্টি থেকে তারা প্রথমে জানিয়ে দিল তারেক রহমানকে জানিয়ে দিলাম 32 দখল নিলাম। গুড। তারপরে ডাকসু নির্বাচন আসলো। ডাকসু নির্বাচনের শেষে ডাকসু যারা আছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জেতার পরে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হলো তারেক রহমান জানেন নাকি সাদিক কাইয়ুম ডাকসু ভিপি। ধারাবাহিকতা এখনো ঠিকই আছে। ডাকসুতে যখন জিতলো, আমি দেখলাম যে এই ফেসবুকে জিতুর সমর্থকরা, যারা জিতু একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন, তো তার সমর্থকরা এখান থেকে বলছেন যে তারেক রহমান জানেন নাকি জিতু ভাই ডাকসু ভিপি। সুতরাং তারেক রহমান যতদিন দেশে আসবেন না তাকে জানানোর জন্য স্লোগানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই কাহিনীগুলো চলতেই থাকবে। ডাকসু জাকসু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জাতীয় নির্বাচনে যদি একই ঘটনা ঘটে থাকে তাহলে আমি জানি যে আমার অনেক দর্শক বলবেন কি বলেন ভাই, জামাত জিতবে নাকি, 6% ভোট 7% ভোটের মালিক এরা আবার কই থেকে জিতবে। এই আত্মবিশ্বাসটা গত কিছুদিন আগে আমার ধারণা সকলেরই ছিল, কিন্তু রাজনীতির গতি খুব দ্রুত পরিবর্তনশীল, এবং এই নতুন পরিবর্তনশীল অবস্থায় ঠিক একই ধারণা আপনাদের থাকা উচিত কিনা না আমার কাছে মনে হয় একটু চিন্তা করার বিষয় আছে। ধরেন গত 24 জুলাই মাস, তাই না, জুলাইয়ের 5 তারিখে কেউ কি ভেবেছিল বাংলাদেশের যে আগস্টের 5 তারিখে আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় থাকবে না? পরিবর্তনশীল রাজনীতিতে তখন যদি জুলাই 5 তারিখে কেউ এই কথা বলতো সেটা বিশ্বাস করা যেত না। তো আজকে সেপ্টেম্বর মাসে এসে দাঁড়িয়ে যদি আমরা এই কথা বলি, যদিও ডাকসু জাকসু সহ অনেকগুলো ইন্ডিকেশন আছে, তারপরেও আমার ধারণা বিএনপির অনেক সমর্থক আমাকে কমেন্ট বক্সে গালি দিবেন, আমি সেই গালিগুলো সাদরে গ্রহণ করব। ভিন্নমতকে অবশ্যই সম্মান করি, কিন্তু এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়ার পর্যায়ে নেই। চলুন আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলাপ করে দেখি। প্রথম কথা হচ্ছে বিএনপি বাই ডিফল্ট ধরে নিয়েছে যেহেতু আওয়ামী লীগ খেলায় নাই, আওয়ামী লীগ নির্বাচনে আসবে না বা আসতে দেওয়া হবে না উভয় ক্ষেত্রেই। তাহলে কি হচ্ছে যে দুই ভাইয়ের সম্পত্তি ছিল, এই যে কি বলে দেশটা তোমার বাপের নাকি, তো এই দেশটা তো দুই ভাইয়ের বাপ ছিল, এখন আওয়ামী লীগ নাই, তাহলে আরেক ভাই আছে, তারাই তো আসবে। এই যে বাই ডিফল্ট কোনো কিছু না করে নিজেকে ভেবে নেওয়া যে তাহলে তো আমরাই আসবো, এই আচরণ বিএনপিকে গত 1 বছর উগ্র করেছে। গত 1 বছর তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য জিনিস দেখে মনে হচ্ছিল তারা ক্ষমতায় চলেই এসেছে। আমি জানি না ডাকসু নির্বাচনের এই বিপর্যয়ের পরে বা গোটা বাংলাদেশের ফিডব্যাক পাওয়ার পরে বিএনপি আবার নতুন করে ভাবছেন কিনা। যদি না ভেবে থাকেন তাহলে ভুল করছেন। নাম্বার 1, ধরেন নির্বাচনে আওয়ামী লীগ আসলো না, তাহলে নির্বাচনে জামাত এনসিপি মিলে একটা জোট করলো, বিএনপি এককভাবে নির্বাচন করতে পারে, বা হয়তো তারাও একটা ছোটখাটো জোট করবে। বিএনপিকে কেন ভোট দিতে হবে? এইটা হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন, যেটা মার্কেটিংয়ে বলা হয়। আপনি যদি সেটা চিন্তা করেন যে এক লাইনে বলেন কেন বিএনপিকে ভোট দিতে হবে, মানুষ কি বিএনপিকে ভোট দেওয়ার জন্য আগ্রহী, উৎসাহী, উদ্গ্রীব? আমার তা মনে হয় না। আপনি যদি বলেন যেহেতু আওয়ামী লীগ নাই এবং যেহেতু জামাতকে আটকাতে হবে সুতরাং বিএনপিকে দিতে হবে, হ্যাঁ আপনি বলতে পারেন, কিন্তু জামাতকেই আটকাতে হবে এবং বিএনপিকেই দিতে হবে। বাংলাদেশের রাজনীতি এখন এই মুহূর্তে সেই জায়গায় নাই। জামাত সেই জায়গাটাকে ধীরে ধীরে গুছিয়ে আনছে, তাদের একটা লং টার্ম প্ল্যান থেকে তারা আজকে এই জায়গায় এসেছে। কিভাবে এসেছে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, সরি মাফ করবেন। ধরেন ডাকসুতে যখন শিবির জিতলো, আমাদের একটা অ্যাজাম্পশন ছিল আগে থেকে যে শিবির তার আগের চরিত্রে আছে, এদেরকে কোনোভাবেই কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জায়গা দেওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে তারা বিধ্বংসী, তারা নৃশংস, তারা মারবে, খুন করবে, এই করবে, সেই করবে, এবং নারীদের উপরে তারা নির্যাতন করবে, নারীদের পোশাক নিয়ে সমস্যা করবে, লিবারেল স্পেস নিয়ে সমস্যা করবে। ডাকসু নির্বাচনে কি তাই হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। ডাকসু নির্বাচনের পরে শিবির যে কাজটা করছে এটা খুব খেয়াল করে দেখবেন। শিবির জামাতকে ভোট না দেওয়ার যেসব কারণ জনমনে আছে সেইগুলোকে নিউট্রালাইজ করার একটা চেষ্টা করছে। গোটা বাংলাদেশে জামাত সেটা করছে। কিভাবে করছে? প্রথমেই হচ্ছে এরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। শিবির তার মতো করে একটা মুক্তিযুদ্ধের ভার্সন তৈরি করছে। তারা কিন্তু রায়ের বাজার বৌদ্ধভূমিতে গিয়েছে এবং সেখানে গিয়ে দোয়া করেছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, যদিও এদেরকে তাদেরই পূর্বপুরুষ, শিবিরের পূর্বপুরুষরাই হত্যা করেছে, সেটা একটা আলাদা কৌতুক। সেখানে মানে পলিটিক্যাল জোক তারা করেছে, সেখানে আমি যাচ্ছি না, কিন্তু একটা সিগনাল দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে লিবারেল কাহিনীতে শিবির খুব ভালো সিগনাল দিচ্ছে। প্রথমে দেখেন তারা ঝুমা বলে একজনকে প্রার্থী করেছে। ঝুমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রার্থী। এটা আবার শিবিরের ঠিক নিজের লোক না, কারণ তাদের ওইখানে হয়তো মুক্তিযুদ্ধ করার মতো লোক নেই, মানে মুক্তিযুদ্ধ অন করার মতো কেউ নাই, সেটা হতে পারে। ঝুমাকে কেন নির্বাচিত করছে? আপনি দেখবেন যে ঝুমাকে দিয়ে তারা একটা সিগনাল দিচ্ছে
যে আমরা লিবারেলদেরকে স্পেস দিতে চাই। ঝুমা কিন্তু ধরেন হিজাব করেন না। ছাত্রী সংস্থায় মানে শিবিরের যে অঙ্গ সংগঠন আছে তাদের কিন্তু প্রচুর নারী আছেন, তারা এইসব পদে ভালো করতে পারবেন, মেধাবী, তারা কিন্তু পুরো হিজাব, কিন্তু শিবির ওই হিজাবের ক্যান্ডিডেট আনে নাই। তারা একজন ক্যান্ডিডেটকে নিয়ে এসেছে, নারী ক্যান্ডিডেট, যিনি সাধারণ বাঙালি ঘরের মেয়েদের মতো চেহারা, পোশাক আশাক নর্মাল সালোয়ার কামিজ পরেন, তিনি খুব হিজাবও করেন না, আবার খুব উগ্র পোশাকও পরেন না, আমাদের পাশের বাড়ির ঘরের যে মেয়েটা যেভাবে থাকে। এবং ঝুমাকে নিয়ে কিন্তু কন্টিনিউয়াস তারা প্রচারণাগুলো করে গেছেন, অনেক বেশি হাইলাইট করে রেখেছেন। তাদের নারী প্রার্থী বাকি যারা আছেন হিজাব করেন, তাদেরকে নিয়ে আপনি এত প্রেস কনফারেন্স বা এত ভিজিবিলিটি দেখবেন না। এটা দিয়ে তারা বোঝাচ্ছেন যে আপনারা যে পোশাক নিয়ে করেন না কেন, আমরা শিবির এটা নিয়ে কোনো ধরনের ডিস্টার্ব করবো না। এবং নির্বাচন জেতার পরে দেখেন সেই মুক্তিযুদ্ধ সম্পাদক প্রার্থীকে কিন্তু তারা রায়ের বাজারে নিয়ে যান নাই, কারণ তারা জানেন যে কতটুকু পর্যন্ত লিবারালদেরকে স্পেস দিতে হবে। গতকালকে আমি দেখলাম বাউল শাহ আব্দুল করিম উৎসব হয়েছে টিএসসিতে, গতকালকে বা গত পরশু দিনে এখানে বাউল শাহ আব্দুল করিমের গান গাওয়া হচ্ছে, খুব লিবারাল স্পেস। শিবির কি ওইখানে গিয়ে গানে বাগড়া দিয়েছে? তারা কিন্তু বাগড়া দেয় নাই। সাধারণত কি হতো, সাধারণত আমাদের পলিটিক্যাল কালচারে হচ্ছে গিয়ে 5 জন লোক গিয়ে বলবে, আরে আমগো ভাই ডিপি হয়েছে, আমরা জিএস হয়েছি, আমাদেরকে ডাকলি না, আমরা প্রধান অতিথি করলি না, বক্তৃতা দিলাম না, দিলাম তোর প্রোগ্রাম বন্ধ করে, কতবার ডাকতে হবে, আমাদের বিপি ভাইকে ডাকতে হবে। শিবির পাত্তাই দেয় নাই, ধারে কাছেও যায় নাই, সুন্দরভাবে একটা প্রোগ্রাম হচ্ছে। শিবির ইজ গিভিং দিস সিগনাল, কারণ তারা ডাকসু এবং এই ক্যাম্পাসগুলোকে রাখতে চায়। আমরা যদি বলি যে অ্যাপার্টমেন্ট বিক্রির সময় দেখবেন কি করা হয়, একটা অ্যাপার্টমেন্ট খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে যারা ডেভেলপার আছেন তারা রাখেন, একটা অ্যাপার্টমেন্ট খুব ফিনিশ দেন। এটা হয়তো ধরেন 60 লাখ টাকা বা 1 কোটি টাকার অ্যাপার্টমেন্টে তারা কিন্তু 3 কোটি টাকার ইন্টেরিয়র করে খুব টিপটপ দামি সোফা টোফা দিয়ে এত সুন্দর করে রাখেন, ক্লায়েন্টরা এটা দেখে বুঝে না, হারে এইরকম একটা অ্যাপার্টমেন্ট তো আমারও হবে, এবং তিনি তখন অন্য একটা অ্যাপার্টমেন্ট কিনেন, যদিও তিনি আর পরে এটাকে 3 কোটি টাকা দিয়ে ইন্টেরিয়রও করতে পারেন না এবং ওই পর্যায়ে যায় না। সেটা মার্কেটিং এর একটা কৌশল। শিবির এই সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট বানাচ্ছে ডাকসুকে, এখানের মধ্যে সে মুক্তিযুদ্ধকে তার মতো করে একটা ডিল করবে, ওই ডিল করে কিন্তু সে ঘুরে ফিরে আবার তার বয়ানে যাবে। আপনারা ভাইবেন না আবার ওরা যাবে না, ওরা কিন্তু ওইখানে তাদের গোলাম আজম নিজামের জায়গায় ফেরত যাবে। একই সাথে একটা লিবারেল ভাব খেলবে, যেটা তারা এখন খেলছে। কিন্তু গোটা বাংলাদেশে তাহলে তো ভাই আর সমস্যা নাই, এরা তো লিবারেল স্পেস দিচ্ছেই। এরা তো আমি দেখলাম যে শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি আছেন ভদ্রলোক, আমেরিকার প্রফেসর, এক্স্যাক্টলি নামটা মনে আসছে না, উনি বলছেন যে মেঘমল্লার বসু যাতে প্রাণ খুলে শিবিরকে গালি দিতে পারে, শিবিরের উচিত হবে এই ক্যাম্পাস